আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে 1030 জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে। কিভাবে বিদায় করছে জানেন? এই বুড়িগঙ্গায় নিয়ে যাইত, বুড়িগঙ্গার মাঝখানে দাঁড় করে নৌকা, যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো। পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত। কেন? ওই গুলি করার পর যে রক্তটা ছিটকে আসবে, যে মগজটা আইসা লাগবে, এটা যেন তার মুখে না লাগে, এই হাতে লাগে। আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো। হ্যাঁ, শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমাতেও আমরা কল্পনা করতে পারি নাই। আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই, কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই, যেটা আমাদের দেশে ঘইটা গেছে গত 16 বছরে। আর ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে। তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন? তার নাম কি? তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই। একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সৌদি রাষ্ট্রদূতের, যে সুখবর মিলল প্রবাসীদের। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 সালের ভোটে অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেছেন, 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। উপদেষ্টা পরিষদে তোলপাড় শুরু হয়েছে, দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। বিশেষ করে দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ মাহমুদ দুইজনে এখন চরম বেকায়দায় পড়ছে। মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে ইশরাক, দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক ডিএমপি কমিশনার হাবিব এবং ডিবি প্রধান হারুন, এই দুইজন হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের আসল খুনি। মোট কথা একেবারে তারা যে গণহত্যা চালিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই দুইজন, আমি যখন ছবি বানাইতাম তো ভিলেনের চরিত্র নিয়ে খুব বেশি ভাবতাম। ভিলেন যত স্ট্রং হবে হিরো তত স্ট্রং হবে, তাই না? ভিলেন যদি দুর্বল হয়, হিরো যত রকম বাহাদুরি করুক না কেন, ওইটা মানুষের নজরে আসবে না। তো পাসওয়ার্ড ছবিতে ভিলেনের চরিত্র খুঁজতে খুঁজতে, মানে ভিলেনকে কতটা নিষ্ঠুর দেখানো যায়, নৃশংস দেখানো যায়, মানে ওর মধ্যে মায়া দয়া বলতে কিচ্ছু থাকবে না, এরকম একটা চরিত্র খুঁজতেছিলাম। বিভিন্ন রকম ছবি দেখতেছিলাম আমি আর আমার রাইটার। একটা টাইমে একটা ইংলিশ ছবি নজরে পড়লো। হলিউডের ওই ছবিটাতে নায়ক আর কি, যে হিরো, সে কোনো খুন করার আগে অনেকক্ষণ ডান্স করে, তারপরে খুন করে। আমার রাইটার বলল, এটাই না মিশা সওদাগরের দেই, ও ভালো ডান্সও পারে, এটা ওকে মানাবে। আমিও রাজি হয়ে গেলাম যে ভালোই লাগবে। আসলে ভালোই লাগছে, ছবি সুপারহিট হয়েছে। কিন্তু আজকে তাজুল ইসলাম সাহেবের কাছে, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের তাজুল ইসলাম সাহেবের কাছে একটা ঘটনা শুনলাম। সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই। আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে 1030 জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে। কিভাবে বিদায় করছে জানেন? এই বুড়িগঙ্গায় নিয়ে যাইত, বুড়িগঙ্গার মাঝখানে দাঁড় করে নৌকা, যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো। পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত। কেন? ওই গুলি করার পর যে রক্তটা ছিটকে আসবে, যে মগজটা আইসা লাগবে, এটা যেন তার মুখে না লাগে, এই হাতে লাগে। আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো। হ্যাঁ,
শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি নাই। আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই, কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘইটা গেছে গত 16 বছরে। আর ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে, তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন? তার নাম কি? তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই। তার নাম কি? কোন পত্র পত্রিকায় দেখছেন? কোন মিডিয়াতে দেখছেন এই ঘটনা নিয়ে কোনো প্রতিবেদন? না, আমরা দেখি নাই। তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই, কারণ তার বিচার চলতেছে, প্রবলেম আছে, এই জন্য নাম নেয় নাই। কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের, তারা কেন এটা বাইর করে না? তারা কেন প্রকাশ করে না? হ্যাঁ, প্রকাশ করতে হবে। যেমন বাংলা ভিশন প্রকাশ করছে, বাংলা ভিশন একটা মারাত্মক বোমা ফাটাইছে ভাই, বিশ্বাস করেন। লজ্জাই পাইতেছিলাম, কারণ আমি আবার ওই এনসিপি কে সাপোর্ট করি, ওই কিংস পার্টিকে আমি সাপোর্ট করি। কেন সাপোর্ট করি সেটারও ব্যাখ্যা দিছি এবং আমার কথা থেকেও বোঝা যায়। কারণ এই এনসিপির বা এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল, জাতীয় নাগরিক পার্টি, যেটার সাথে হাসনাত আব্দুল্লাহ জড়িত, তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে? কারণ একটাই ভাই, এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের, এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই। ওই দেখা থেকে বলতেছি, এই ছেলেটা ভাই একেবারে সচ্চা দিলে দেশকে ভালোবাসে, এর মধ্যে কোনো কৃপণতা নাই নাই নাই। এবং কলিজাটাও ভাই এত বড়, চিন্তা করে দেখেন কোন গোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টের, কলিজা লাগে ভাই। এই জন্যই বললাম হাসনাত আব্দুল্লাহর নামটা নিলাম। এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না, অনেককেই ভালোবাসি এই দলের। আর ভালোবাসার মেন কারণ ওই যে তাদের মুরব্বী উপরে আছে জামায়াতে ইসলাম। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনাদের মুরব্বী, ওই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমার ভালোবাসা। কিন্তু ওই ভালোবাসার মধ্যে ওই যে ব্রাহ্মণবাড়িয়া ট্যাডা আছে না, ওই ট্যাডা মাইরা দিছে তো বাংলা ভিশন। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, আপনি নিশ্চয়ই বাংলা ভিশনের এই প্রতিবেদনটা দেখছেন, এটা নিয়ে মুখ খোলা উচিত। হ্যাঁ, আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স নিয়ে, ওই যে টেন্ডারবাজির লাইসেন্স নিয়ে একটা কেলেঙ্কারি সামনে আসছিল, ওইটাতে সরিও বলছিলেন আপনি। কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানা আমল থেকেই, হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত। উনি সাধারণ খালি শিক্ষক না, কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান। এর আগে নৌকার ভোট চাইছে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করছে। ওই যে নির্বাচনগুলা আমরা নির্বাচনই মনে করি না, ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে। বাংলা ভিশন এই প্রমাণটাও দিছে। ভাই, বাংলা ভিশনের মালিককে ভাই, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস মালিককে ভাই। আমি জানি না, আপনি একটু কমেন্ট বক্সে জানেন তো? হ্যাঁ, আমার খুব জানার কৌতূহল বাংলা ভিশনের মালিককে। এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো, এটাতে ভাই আমার মন ভেঙে গেছে। আসিফ মাহমুদ সাহেব, আপনি নিশ্চয়ই এটার জবাব দিবেন। আর আমার একটা অনুরোধ, আপনার বাবাকে ঢাকায় না রাখেন, ওনাকে গ্রামে রাখেন না। ওনাকে না ওই গ্রামের সালামে পায়া বসছে, সালাম, অতিরিক্ত সালাম বাইরে গেছে তো। উপদেষ্টার বাবা, বুঝেন না, পুলিশ থেকে আরম্ভ কইরা A to Z সবাই সেলুট দেয়। এটাতে না ওনার ভিতরে না রাজনীতি ঢুকে গেছে। বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে, বুঝেন না? এগুলো তো কলঙ্ক। ওনাকে ঢাকায় আইনা রাখেন প্লিজ, মাইন্ড করেন না আমার কথা। হ্যাঁ, আপনি ওনাকে ঢাকায় না রাখেন, গ্রামে রাখেন না। গ্রামে থাকলে ওনাকে ওই রাজনীতিতে টানবে, বারবার টানবে, চায়ের দোকানে টানবে, সালামে টানবে, বুঝেন না কেন? যাই হোক, এবার আসি আসিফ নজরুল সাহেবের কথা। আসিফ নজরুল সাহেবকে কিন্তু আমি মনে করেন যে বহু আগে থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। দেখলেই মনে হয় একেবারে চেহারা দেখে যেটা মনে হয় বেচারা বেচারা একটা ভাব আছে চেহারার মধ্যে। আর কথাবার্তা তো বলতো ভাই বুলেটের মতো, আইন নিয়ে যা কথাবার্তা বলতো শেখ হাসিনার আমলে ধুয়া ফেলাইতো, সাহস আছে কিন্তু ধুয়া ফেলাইতো। আইনের শাসন নিয়ে উনি চিৎকার করতো। আজকে দেখেন সে আইন বিভাগ উনার হাতে, আজকে উনার চিৎকার নাই। আজকে দেখলাম আয়সা বলতেছে মিডিয়াতে, উনি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, আমাকে যে তুমি উপদেষ্টা বানাইছো, আমি কি আমার কাজটা করতে পারবো সঠিকভাবে? দেখছেন কি সেন্টিমেন্ট দাঁড় করাইছে আজকে। হায় হায়, ওই তাজ্জুদের নামাজের মতো।
আরেকটা ডেঞ্জারাস কথা বইলা ফেলাইছে। হ্যাঁ, পচাইতে যায় বলছে, এটা আওয়ামী লীগকে পচাইতে হবে তো ভীষণ ভাবে, তাই না? ওই আওয়ামী লীগকে পচাইতে যায় ৭১-এর তুলনা কইরা ফেলাইছে। ৭১-এর হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে নাই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে শেখ হাসিনা। এটা কোনো কথা? হ্যাঁ, এটা কি বললেন আপনি? পরে দেখলাম আবার সরিও বলছে। আসলে হয়েছে কি জানেন, আবেগে টকবক করতেছে, তো কথার মধ্যে বুঝাই তো যায়। যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবে, নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার, তখনই বুঝবেন সে তার কথাকে বিশ্বাস করাইবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে, যেন আপনি বিশ্বাস করেন। আবার এইটাও হইতে পারে ভিতর থেকে সৎ, কেউ তারে বিশ্বাস করতেছে না। অনেকেই মনে করে রর এজেন্ট, অনেকে মনে করে সে কোটিপতি, অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, বহু টাকা বানাইতেছে। কেন মনে করবে না? এর পিছনে কারণও আছে। কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে? আরে 13 তারিখে আমার মনে হয় 13 তারিখে যে ডক্টর ইউনূস স্যার ভাষণ দিছিল, ওই ভাষণের মধ্যেও তো ছিল উপদেষ্টাদের কার কি আছে না আছে, সেটা আমরা সবাইকে জানাবো। আমার যতটুকু মনে হয়, ভুলও হইতে পারে, এরকম একটা কথা তো আপনারা বলছিলেন। আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা আপনাদের হিসাবটা দেন আজ থেকে 6-7 মাস আগে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই। 1 বছর হয়ে গেছে, এখন কিন্তু সময়, একদম কারেক্ট সময় আপনাদের সবাই হিসাব দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহকারে, হ্যাঁ, এটা হিসাব দেওয়া উচিত। আপনারা যদি এই নিয়ম চালু না করেন, অন্যরা তো কোনো কিছুই করবে না তার মানে। কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না। নজির সৃষ্টি করতে হবে, নজির সৃষ্টি করতে হবে। তো 5ই আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে। আমরা জানতে চাই আপনারা কি দিয়ে শুরু করছেন, ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি, কি কি সম্পত্তি ছিল, এখন কি কি আছে। হ্যাঁ, সব হিসাব আমরা দেখতে চাই। সাচ্চা দিলে দিবে, না দিলে কিন্তু সন্দেহের তীর মারতেই থাকবো। হ্যাঁ, ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করে ফেলাইছি। এই দেশটা এখনো জনগণের হাতে, এখনো জনগণের হাতে এখনো আছে। ভাই ব্রাদার, ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন। এই বক্তব্যটা আপনারা বারবার শুনবেন। শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ, সোজাসাজি কথা। এই জুলাই গণ অভ্যুত্থানে যত মানুষ মারা গেছে, সবাই বিচার আমরা এই মুহূর্তে চাচ্ছি না। ওই বিচার তো সিস্টেমের মতোই চলবে, কিন্তু যারা জঘন্য অপরাধ করছে তার 2-1টা বিচার তো আমরা দেখতে চাই। আমরা যদি এই বিচার না কইরা এখন নির্বাচনে চলে যাই, তাহলে এই বিচার আর কোনোদিনই হবে না। কথাটা সত্য না মিথ্যা ভাই? 100% সত্য কথা বলছে। এই বিচারের 2-1টা নমুনা আমরা দেখতে চাই, এবং দেশ সেদিকেই এগোচ্ছে ভাই, এটা মাথায় রাখেন। ডাক্তার শফিকুর রহমান বলছে বিচার 2-1টা নমুনা না দেখা পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আরো বলছে সংস্কারের কথা। আর সংস্কার বলতে উনি যেটা বুঝাইছেন সেটা হলো জুলাই সনদপত্র, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি। এটার পরেই নির্বাচন, এর আগে কোনো নির্বাচন হবে না এই দেশে। এখন আপনারাই বলেন, আরেকটি দল তো নির্বাচন চায়, তার মানে কি ওই দলের কথাও তো শুনতে হবে সরকারকে। এখন 2টা দল হয়ে গেল না, এখন 2টা দল মুখোমুখি। কিন্তু জামাত ইসলাম কি একা এখানে? না 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 না, একা না। শিবির রয়ে গেছে, এনসিপি রয়ে গেছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সব দলের লোক ছিল, বাংলাদেশের সবাই জড়িত ছিল। সবাই তো চায় জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, সেটা হবার পরেই নির্বাচন, এটা জামাতের আমির সাহেব বলছে। এখন সেটা তো মানতেই হবে, কারণ ওনার সাথে রয়ে গেছে আরেকটি বড় দল, চরমনাই পীর সাহেব। আর চরমনাই পীর সাহেবের সাথে তো বুঝছেন ফেস টু ফেস ঝগড়া বিবাদ চলতেছে। হ্যাঁ, বড় দলের চলতেছে, বিএনপির চলতেছে। এগুলা চলবে ভাই, এগুলো তো রাজনীতির নিয়ম। এই দেশে এরকমই তো রাজনীতি দেখে আইছি, এটা চলতে থাকুক। এগুলা কোনো ভয়ের কিছু না। ভয়টা কোথায় জানেন? এই যে জামাতে আমির সাহেব বলছে
বিচারের দুই একটা নমুনা না দেখা পর্যন্ত কোনো নির্বাচন না, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন না। আর ওই সংস্কারের মধ্যে আছে ভোটের সিস্টেম, কিভাবে ভোট হবে, স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন, আরো অনেক কিছু যেগুলো আমরা মাথায় এখন ঢুকাইতে চাই না, কিন্তু না ঢুকাইতে চাইলেও বুঝছেন মাথার মধ্যে ঢুইকা যায়। হায় হায়, দুইটা দল তো মুখামুখি, একেবারে মুখামুখি, তাহলে কি হবে? জোর যার মূল রুখতার, এরকম কিছু দেখা যাক কি দাঁড়ায়। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে দুই দল মিলা যদি সমঝোতায় আসে, অসুবিধা কি? ইউনূস স্যার তো বইলাই দিছে জুনের পরে নির্বাচন যাবে না। তার মানে কি জুনের আগেই ওই যে নমুনা, বিচারের নমুনাটা দুই একটা আমরা দেখতে পাবো, মানে ঝুলানো হবে, বুঝছেন? দুই একটা নমুনা আমরা দেখবো, তাহলে মানুষের মধ্যে বিশ্বাস আসবে যে হ্যাঁ, এই সরকার এই দেশের জন্য কিছু করলো। আর এমনি যদি নির্বাচন দেওয়া যায়, তাহলে এই সরকারটা আসছিল কেন? কেন 1 বছর দেরি করলো? 3 মাস পরই তো নির্বাচন দিয়ে দিতে পারতো। তার মানে কি বিচারটা হচ্ছে, এটা বুঝে নিতে হবে আমাদেরকে। সংস্কার সেটাও হবে। এখন দুই দল যদি বৈশা বলে যে ভাই ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমরাও আছি জুলাই গণ অভ্যুত্থানের সাথে, ঠিক আছে 3 মাস আগে আর পরে কোনো ব্যাপার না, জুনের পরে তো আর যাচ্ছে না, মাইনা নিলে কিন্তু দেশে শান্তি চলে আসে, আমরা বিচারটা দেখতে পারি এবং জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চলে আসে। আমাদের ভবিষ্যৎ নির্বাচনটা কি সিস্টেমে হবে সেটা যদি মাইনা নেই, একটা নতুন সিস্টেম মানতে অসুবিধা কি? পুরানো সিস্টেমের কি পরিণতি এটা তো আমরা জানি। তাই নতুন সিস্টেমকে মাইনা নিয়ে আসেন, দেশটাকে গইরা তুলি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে, যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল, বন্দীদেরকে যখন চোখ হাত মাথ বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে, গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো, সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করতো। তা আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো। এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন, যারা কোনোদিন আর ফিরে আসবেন না, যাদের পরিবার 15 বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন, র্যাব অফিসে ধর্ণা দিয়েছেন, পুলিশের কাছে ধর্ণা দিয়েছেন, নানান গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন, যাদের সন্তানদের আজও ফিরে আসেনি, ইলিয়াস আলী আজও ফিরে আসেনি, মুকাদ্দাস ওয়ালিউল্লাহরা ফিরে আসেনি। এই যে কয়েক হাজার মানুষ, তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত। এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত, কারণ এটা একটা বাহিনী করেছে, তাদের গোপন আয়না ঘরে বন্দি রেখেছে, গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে, কোনো চাক্ষুষ সাক্ষী নাই। এরকম অপরাধের বিচারও কিন্তু আমরা করছি। সুতরাং কোন রাজসাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই? ডিএমপি কমিশনার হাবিব এবং ডিবি প্রধান হারুন, এই দুইজন হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের আসল খুনি। মোট কথা একেবারে তারা যে গণহত্যা চালিয়েছে এই দুইজন। দর্শক, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঠান্ডা মাথার খুনি হচ্ছে হাবিব। সারা বাংলাদেশের পুলিশের কর্মকর্তা, তাদের মধ্যে কাকে দিয়ে কাজ করতে হবে, কাকে দিয়ে কাজ হবে না, কাকে সাইজ করতে হবে, সব কিছু পরিকল্পনার হচ্ছে হাবিব। এই যে হারুন, মনিরুল, অনেককে আপনারা সামনে দেখছেন, কিন্তু পেছনে মূল কাজটা করছে হচ্ছে হাবিব। আজকে চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক আইজিপি, তার জবানবন্দিতে এটা ফুটে আসছে এবং তিনি বলছেন যে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এই হাবিব এবং হারুন। তারপরে হেলিকপ্টার থেকে গুলি করা, ব্লক রেইড করা, জল কামান ব্যবহার করা, যত রকম পদ্ধতি আছে আকাশ থেকে এবং স্থলপথে মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চালানো, এর ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিলেন দুইজন। ঠান্ডা মাথার খুনি হাবিব, ডিএমপি কমিশনার, এবং ডিবি প্রধান হারুন। দেখেন সবার স্টেটমেন্টে ওই সময় যত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সবার মুখে মুখে বলবে যে হারুন। ওই যে জুলাই অভ্যুত্থানে যারা নেতা ছিলেন, নেতৃত্ব দানকারী, তাদেরকে রিমান্ডে আনা, তাদেরকে দিয়ে তাদের অবস্থানটা পরিবর্তন করার চেষ্টা করা, আন্দোলনটাকে ধূলিসাৎ করা, এই সমস্ত কাজগুলো করছে হারুন, আর পরিকল্পনাকারী হচ্ছে হাবিব। এই কথা আজকে চৌধুরী আব্দুল আল মামুন, তিনি রাজসাক্ষী ছিলেন, তিনি বলেছিলেন যা যা ঘটছে সে সব অকপটে বলবে। এখন দেখা যাচ্ছে যে ব্রেকিং নিউজ চ্যানেল 24-এ সেই তথ্যটাই এসছে যে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এই দুই কর্মকর্তা, এবং ব্লক রেইড করা, ব্লক রেইডের মধ্য দিয়ে যে ব্যাপক হারে যে গ্রেপ্তার করা, এই কাজগুলো করছে এই দুই কর্মকর্তা। এবং অন্যান্য যেইভাবে কিভাবে খুন করতে হবে, কিভাবে অস্ত্র চালাতে হবে, ইভেন হেলিকপ্টার থেকে গুলি করা, তার টিয়ার গ্যাস ছোড়া, সব কাজগুলো কিন্তু করছে। আর এরা সরাসরি শেখ হাসিনার সঙ্গে কমিউনিকেট করে তারা চালাতেন। এই ব্যাপারে ওই আইজিপি বা অন্য কোনো কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলি কোনো কিছুই ধার ধারতেন না। তবে তারা বিরোধিতাও করেননি, এটাও সত্য, কিন্তু অপারেশন লিডার ছিলেন এই
দুই কর্মকর্তা প্রধানত, অন্যান্যরা তো আছে, তার মধ্যে এই দুইজন। চৌধুরী আব্দুল আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন, তিনি আরো তথ্য দেবেন এবং জানাবেন যে কে কিভাবে অপারেশন করেছে, এবং সেই শর্তেই কিন্তু তাকে রাজসাক্ষী করা হয়েছে। এখন তাকে একটা বিশেষ সেলে রাখা হয়েছে, তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে চৌধুরী আব্দুল আল মামুনকে কেউ টার্গেট করতে না পারে। কারণ একমাত্র তিনিই জানেন যে শেষ সময় পুলিশ বাহিনীকে কিভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে, কিভাবে একটা হত্যার সহযোগী বাহিনীতে রূপান্তর করা যায়। শেখ হাসিনা মূল ভরসার জায়গা ছিল পুলিশ বাহিনী। এই কারণে বিপুল সংখ্যক পুলিশ জনতার মুখোমুখি হয়ে তারা প্রাণ হারিয়েছে, তছনছ হয়েছে। সেই তছনছ হওয়া পুলিশ বাহিনী কিন্তু এখনো সংগঠিত হয়নি। এবং মূল যেই নেপথ্যের যে এর আগে বেনজির এই বিষয়গুলো তদারকি করেছে। বেনজির রিটায়ারমেন্টের পর কিন্তু তারপরে এই আরেকটু তুলনামূলক জুনিয়র কর্মকর্তারা, তার মধ্যে হারুন, হাবিব, ওইদিকে মনিরুল সহ আরো 5-7 জন কর্মকর্তা, তারা এই কর্মকাণ্ডগুলো করেছে। এবং তোলপাড় শুরু হয়েছে, দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। বিশেষ করে দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ মাহমুদ দুইজনে এখন চরম বেকায়দায় পড়ছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এনসিপি, স্টুডেন্টস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপদেষ্টা, এদের যে নেক্সাস, এদের যে পাওয়ার স্ট্রাকচার, এই জায়গায় বড় গন্ডগোল বেঁধেছে। তো এটা মোটামুটি ইন্টারনালি তোলপাড় সৃষ্টি করা ঘটনা, বাইরে কিছু সিটে ফোটা আসছে। দর্শক, ছাত্র উপদেষ্টাদের প্রতি যে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা যে না তরুণরাই বদলে দেবে বাংলাদেশ, তাদের পক্ষে সবকিছু সম্ভব, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখন এগুলো হচ্ছে না। এখন তারা দুর্নীতি করছে, তারা টাকা পাচার করছে, নানান মহল থেকে নানান অভিযোগ। এখন তাদের দুর্নীতি, টাকা পাচার বা এই বিষয়গুলো, আরো ক্ষমতার অপব্যবহার, এগুলো যখন সামনে আসছে, প্রশ্ন উঠছে, তখন তারা নিজেরা নিজেদেরকে সন্দেহ করছে যে আমার সহকর্মীরা এনসিবির একটা অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা খুবই মজার এবং সিগনিফিকেন্ট। তো এই যে ঘটনাগুলো, এটার একটা ফাইন্ডিংস আছে, এটা একটা আউটকাম যেটা আমি উপস্থাপন করতেছি। আসলে আপনি ছাত্র উপদেষ্টা যাই বলেন না কেন, দিন শেষে রাজনীতিতে জামাত শিবিরের কোনো বিকল্প নেই, ইসলামী আন্দোলন, চরমনাই, হুজুরদের কোনো বিকল্প নেই। কারণ যোগ্যতা এখন হুজুরদেরও আছে, এদেরও আছে, যোগ্যতা সবাই অর্জন করছে, ডাজন্ট ম্যাটার। সমস্যা হচ্ছে সততা, নীতি, নৈতিকতা, নৈতিক ট্রেনিং। এই জায়গাটায় বড় বড় রথী মহারথী ধরা খাচ্ছে, বিশাল বিশাল ভালো মানুষ। বিশেষ করে যে আসিফ, মাহফুজ, ওদেরকে আমি চিনি ছোটকাল থেকে, কাছ থেকে আমাদের চোখের সামনে বড় হয়েছে। ওরা পিওর ভদ্রলোক ছিল, অরিজিনালি ভালো ছেলে ছিল। সকালের নাস্তা না খেয়ে দান করে দিত টাকা, এই টাইপের লোক ছিল। এই যে মাহফুজ, নাস্তার টাকা বাঁচিয়ে হয়তো এয়ানত দিত, এরকম ভালো ছেলে ছিল। সে মাহফুজদের বিরুদ্ধে আজকে কোটি কোটি টাকা পাচার করার অভিযোগ, নানান অভিযোগ। মানে এগুলো বাস্তবতা, এটা হবে, দুনিয়ার সিস্টেম এটা। আপনার যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি যখন অসম্ভব ক্ষমতাশীল হয়ে উঠবেন, তখন বুঝবেন যে আমি দুর্নীতি করলে কেউ টের পাবেন, আমি দুর্নীতি করি, যদিও পরবর্তীতে টের পাই। এই জন্য নিয়মিত কোরআন হাদিসের সহবতে থাকা, কোরআন সুন্নাহর টাচে থাকা, যেটা জামাতে আছে, যেটা চরমনাইতে আছে, পীরের কাছে যে আপনার নফসের আত্মশুদ্ধি করা, তাকওয়া বৃদ্ধি করা, নিয়মিত বিরতিতে তাজকিয়া করতে হয়, পীরের কাছে যেতে হয়, জিকির করতে হয়, কল্প পরিশুদ্ধ করতে হয়। এটা ওই পীরদের হচ্ছে একটা পদ্ধতি, আর জামাত শিবিরের তার চাইতে বিশুদ্ধ পদ্ধতি। রিপোর্ট রাখতে হয়, জবাবদিহি করতে হয়, সাথী বৈঠক, সদস্য বৈঠক, রোকন বৈঠকে এগুলো আলোচনা হয়। কোরআন পড়েছেন কিনা, হাদিস পড়েছেন কিনা, বিষয়ভিত্তিক দার্স, সব্বেদারি। মানে এক একটা প্রতিষ্ঠান এক একভাবে তাদের নফসের আত্মশুদ্ধি করে। পীর মুরিদরা করে একভাবে, আর জামাত শিবির বা এই ধরনের পার্টি করে আরেকভাবে। দুইটা দলে একই কাজ করছে। তো এদের আসলে বিকল্প নেই। নিয়মিত ট্রেনিং এ থাকার কারণে এই লোকগুলোর সামনে দুর্নীতির সুযোগ থাকলেও এরা করে না। যেটা করে সেটা এক্সেপশন, ভেরি সিম্পল। কিন্তু ওভারঅল তারা দুর্নীতিমুক্ত। একদম যে করে না সেটা বলবো না, কিন্তু সেটা কোনো ক্রাইসিস না, সেটা তেমন উদ্বেগের বিষয় না। এই জন্য আজকে আমাদের তরুণ উপদেষ্টাদের নিয়ে যে তোলপাড় সৃষ্টি করা ঘটনাগুলো আমরা দেখে ব্যথিত হচ্ছি, বেদনা নীল হয়ে যাচ্ছে অনেকে। এগুলোর থেকে শিক্ষা একটাই, যে আসলে বিএনপি, আওয়ামী লীগকে তো দেখেছেন, এদের রাজনীতি হচ্ছে দুর্নীতি আর চাঁদাবাজ, এর বাইরে কোনো কাজই নেই। আমি সেই চরমনাইয়ের মাওলানা গাজী আতাউর রহমানের কথাই বলবো, যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ কর্মী খুঁজে পাবে না, কারণ এদের কর্মীরা রাজনীতি করে চাঁদাবাজি করে খাওয়ার জন্য। দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ নেতা খুঁজে পাবে না, কারণ এদের নেতারা রাজনীতি করে দুর্নীতি করার জন্য। কিন্তু যাদের তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যারা পরকালীন মুক্তির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে, ইসলামের ধর্মের কাজ মনে করে রাজনীতি করে, এরা সফল হলেও মনে করে যে আমি পরকালে যা যা পাবো, ব্যর্থ হলেও মনে করে যে এটা তো আমার ব্যর্থতা না, আমি আল্লাহর কাছে যা যা পাবো। এবং তারা মনে করে এটা আমার ডিভাইন দায়িত্ব, আমি দুর্নীতি করবো, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবে। দর্শক, একদিকে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে। ইঞ্জিনিয়ার ইশরাক বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল দখল করে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন, এবং সেটা ধরাও পড়ছে। ইঞ্জিনিয়ার ইশরাক কি আকাম করেছে, ভিডিও ফুটেজও বের হয়েছে যে কিভাবে আসিফ মাহমুদের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। আসিফ মেয়র হতে না পেরে এই কাজগুলো করছে, এটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। এর মানে আসিফের বিরুদ্ধে অভিযোগ, আসিফের পিএস, এপিএস দুর্নীতি করেছে, এটা তো সত্য।
কিন্তু বিএনপি তার সুযোগ নিয়ে বাড়িও বলছে, এটাও সত্য। ইশরাক প্রপাগান্ডা চালাচ্ছে, এটাও সত্য। আবার মাহফুজ আলম করছেন আর এক বেকায়দায়। মাহফুজ তো ফেসবুক পোস্ট দিয়ে আবার এডিট করেন, একটা পোস্ট বেশিক্ষণ রাখতে পারেন না। এই ছেলেটার মানসিক ভারসাম্য নিয়ে আমার প্রশ্ন আছে। তো মাহফুজ মজা বুঝছেন, জামাত শিবিরের সাথে চালাকি করছিল না, মজা বুঝছেন। এখন এনসিপি থেকে যারা সহযোগী রয়েছেন, একেবারে যারা শীর্ষ গত 15 বছর ধরে তাকে নানাভাবে সহযোগিতা করেছে, তাদেরকেও এই আদালতে বিচার করা হচ্ছে। এর মধ্যে শেখ হাসিনার বিচার চলমান, ইতিমধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে এবং অন্যান্য মামলাতে তাকে যেভাবে আইনের জালে ফেলা হচ্ছে, তাতে করে তার মৃত্যুদণ্ড বা তার ফাঁসি শতভাগ নিশ্চিত করার জন্য এই কোর্ট সর্বোচ্চ যারা কলাকৌশলী আছেন তারা চেষ্টা চালাচ্ছেন। এই বাস্তবতায় যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে সেটা হলো জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতায় রাষ্ট্রীয় বাহিনী যে নির্মমতা প্রদর্শন করেছে, যে গোলাগুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে, গুম করেছে, হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি এবং অনেককে পাখির মতো গুলি করে মেরেছে, যে দৃশ্য আমরা দেখেছি। এই সকল কাজকর্ম শেখ হাসিনার মদতে হয়েছে, শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এরকম তথ্য এবং প্রমাণ এই কোর্টের যারা তদন্তকারী কর্মকর্তা তারা হাজির করেছেন। এবং এগুলো নিয়ে আসলে আমাদের যতটা না আগ্রহ বা এই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো রকম আতঙ্ক আমরা কখনো দেখিনি। আর এইগুলো নিয়ে শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে ফাঁসিতে লটকানো হবে, এটা একটা উত্তম কাজ হবে বা দেশে একটা বিরাট বিচার হচ্ছে, এগুলো না যতটা আলোচিত হয় তার থেকে শত শত গুণ বেশি আলোচিত হয় আজ শেখ হাসিনা কি ভাষণ দিলেন, তারপর তিনি কার সঙ্গে টেলিফোনে কথা বললেন, তিনি বাংলাদেশে কখন টুস করে ঢুকে পড়ার চেষ্টা করলেন, তাকে নিয়ে দিল্লি কি করছে, তিনি কি সেখানে ভালো আছেন নাকি তার অসুখ বিসুখ হয়েছে, তিনি দিল্লি থেকে কি লন্ডন যাবেন না সাইপ্রাস যাবেন, তারপর ইউনিট সরকার কি তাকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই সব মূলত শেখ হাসিনার যে জীবন এবং তার কর্ম, তার চিন্তা এবং তার চেতনা নিয়েই আমাদের গবেষণা করতে করতে দিন চলে যাচ্ছে। এর মধ্যে আমরা কখনো আতঙ্কিত হচ্ছি, কখনো শিহরিত হচ্ছি, কখনো বিরক্তি প্রকাশ করছি, আর কখনো বলার চেষ্টা করছি যে এখন শেখ হাসিনা কথা বলে এর কি ভয় ডর নেই, আর এভাবে মানুষ কথা বলে এর কি কোনো অনুশোচনা নেই, আর এমনভাবে কথা বলে এর কি লাজ লজ্জা নেই। আর এই সমস্ত ঘটনা দেখে আমরা অনেকেই, আমাদের যারা একটু লজ্জা শরম বেশি, আমরা একেবারে লজ্জায় গড়াগড়ি যাচ্ছি। তো এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক দুটো গণমাধ্যম, প্রথমে বিবিসি, এরপরে আল জাজিরা, তারা একটি রিপোর্ট ছেপেছে বা প্রকাশ করেছে। বিবিসির যেটা কেন্দ্রীয় অফিস, বিবিসি ইন্ডিয়া আছে, বিবিসি বাংলা আছে, সারা দুনিয়া আছে, এটা বিবিসি বাংলা বা বিবিসি ইন্ডিয়া নয়, সেটা হলো একেবারে বিবিসি হেডকোয়ার্টার। তারা তাদের যে টেলিভিশন, রেডিওতে নয়, টেলিভিশনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং একই প্রতিবেদনটি আরও তথ্য উপাত্ত দিয়ে আরও স্ট্রং করে শেখ হাসিনাকে ভিলেন বানানোর জন্য, তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ওই আল জাজিরার রিপোর্টটি তৈরি করা হয়েছে। এখন বাংলাদেশ এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, দেশের বাইরে আলোচনা হচ্ছে, ভেতরে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে এই আল জাজিরা বা বিবিসির যে রিপোর্ট, এই রিপোর্টটি নিয়ে সংক্ষেপে কিছু একটা বলে নিই। প্রথমত হলো এই রিপোর্টটা কারা কারা দেখেছেন, একটু বুকে হাত দিয়ে আপনি একটু চিন্তা করেন। রিপোর্টের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছেন, আমি যাদের সাথে আলাপ করেছি আমাদের দেশের 1% লোকও এই রিপোর্ট দেখেনি। আর যারা এরকম একটা রিপোর্ট হয়েছে, এই 1% লোক যারা হালকা পাতলা দেখেছে, এদের মধ্যে আবার 100 জনের মধ্যে মাত্র একজন লোক রিপোর্টের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছে। তাহলে কি হলো, প্রতি 10,000 জনের মধ্যে একজন লোক এই বাংলায় আল জাজিরা এবং বিবিসি রিপোর্টটি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছে। আর যারা দেখেছেন তারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সিসি করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে, মানে যাকে বলা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওয়াজ তুলেছেন। এরকম একটা মিছিল হয়নি এই ঢাকা শহরে, মানে এই বিবিসি এবং আল জাজিরার রিপোর্টের পরে প্রথমত একটা মিছিল হয়নি, ফলে প্রতিবাদটিতে আগুন লাগেনি। দ্বিতীয়ত হলো, যাদের সঙ্গে একান্তে আলাপ আলোচনা করেছি তারা সবাই বলেছেন আর নতুন কি, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি তো গুলির নির্দেশ দিবেন, তিনি ছাড়া গুলির নির্দেশ কে দিবেন, তারেক জিয়ার কথায় তো আর সেনাবাহিনী গুলি করবে না, জামাতের আমিরের কথাই করবে না, কিংবা ওবায়দুল কাদের সাহেবের কথায় তো আর পুলিশ গুলি করবে না। এখানে পুলিশ, আর্মি যারাই গুলি করেছে, এখানে যে বাহিনী প্রধান যারা আছেন তারা অনেক সময় সহযোগী করেন, আর সেখানে তাদের যেটা কেন্দ্রীয় কমান্ড থাকে, সেই কমান্ডের মাধ্যমে অবশ্যই সেই অনুমতিটা শেখ হাসিনার কাছ থেকে এসছে এবং শেখ হাসিনা এই কাজগুলো করছেন। এর গত 15 বছর ধরে আমরা জানি তিনি গুম করছেন, তিনি ক্রস ফায়ার করছেন, তিনি জঙ্গি নাটক সাজাচ্ছেন, তিনি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে রাখার জন্য যে গত কোনো একটি দল বা ছাত্র একা জুলাই আন্দোলন করে নাই। মির্জা ফখরুল কিভাবে দেখছেন এই দাবিটাকে? আবার সেই দুঃখের কথা, মির্জা ফখরুল মানে বিএনপি, বিএনপির কথাই ধরেন না কেন? এই জুলাই সনদকে যারা সংসদ কনস্টিটিউশনের অংশ করতে চায় না,
এটা কত বড় একটা প্রমাণ। এই দলটা এমনিতেও জুলাই মুভমেন্টে অভ্যুত্থানে ঘোষণা দিয়ে সরাসরি নিজের দলের নাম দিয়ে পার্টিসিপেট করার দল নয়। যদিও ফাঁকে ফোকরে ইদানিং বেশ কিছু চামচা দলবাজ আমাদের তারেক সাহেবের ছবি আঁকতে চায়, যারা ছবি এঁকে পয়সা কামাইতে চায় তারেক সাহেবের কাছ থেকে, তার হয়ে একটা প্রোপাগান্ডা করে তারা মাঝে মাঝে দাবি করতেছে তো জুলাই আগস্টে আন্দোলন এটা নেতা তো আমাদের তারেক জিয়াই। বাস্তবতা হলো তারেক জিয়ার দলই শুধু না, এই দলের নেতা হিসেবে এই মির্জা আলমগীর পরিষ্কার করে ঘোষণা দিয়ে বলেছিলেন যে তারা কোটা আন্দোলনে নাই, এই মুভমেন্টে তারা নাই। এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা কারা করতেছে এটা তারা জানে না। এটা করার পিছনে তাদের সবচেয়ে বড় আর্গুমেন্ট ছিল যেটা, যে 7ই জানুয়ারি ইলেকশন একটা হয়ে গেছে 2024, সো এখন যদি আবার আন্দোলন করতে যায় তো ধরে জেলে ঢুকাই দিবে। আর দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।